বকুলতলি গ্রাম। গ্রামটি বেশ বড়। এই গ্রামেই বাস করত রামু। কয়েক বছর আগেই তার স্ত্রী মারা গেছে। মাহারা ছেলেকে নিয়ে রামু সুখে শান্তিতে বাস করছিল। তার থাকার মধ্যে ছিল গরু ও বাড়ির পাশের মাঠেই এক টুকরো জমি। এই জমিতেই সারা বছর লাঙল চালিয়ে খাটাখাটনি করে যা ফসল ফলাতো তাই দিয়েই তাদের বাপ ছেলের কোনো মতে চলে যেত। তার এই এক টুকরো জমি ছিল পুরো মাঠের মধ্যে সব থেকে ভালো জমি। এই গ্রামেরই জমিদার বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী। গ্রামের সকলের কাছ থেকে জোর জুলুম করে ভয় দেখিয়ে খাজনা আদায় করত। একদিন জমিদার কোনো এক জায়গা থেকে ফিরছিলেন। মাঠের এই রাস্তা দিয়ে ফেরার পথে হঠাৎ দাঁড়িয়ে পড়েন। তার সঙ্গে থাকা লোককে বলেন, আগে জমিদার বাবু দাঁড়িয়ে পড়লেন যে? আরো এই জমির ফসল তো দেখছি সবার থেকে ভালো হয়েছে। এই জমিখানা কার? আগে জমিদার বাবু, ও জমি তো রামুর। কি করতে হবে আজ্ঞা করুন। এই জমিখানা আমার চাই, যে করে হোক ও জমি আমাকে নিতেই হবে। পরের দিন সকালে রামু তার গরু নিয়ে মাঠে আসছিল। তখন রাস্তাতেই জমিদারের সঙ্গে রামুর দেখা হয়ে যায়। জমিদারকে দেখে রামু বলে, পেন নাম জমিদার বাবু। রামু, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আগে বলুন জমিদার বাবু। রামু, তোর ওই জমিটা আমার খুব পছন্দ হয়েছে। 1000 টাকা দিচ্ছি, ওই জমি আমাকে দিয়ে দে। জমিদারের এ কথা শুনে রামুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কেননা এই জমি থেকেই যা রোজগার হয় তা দিয়ে তার সংসার চলে। এ জমি না থাকলে তাকে তার ছেলে নিয়ে না খেয়ে মরতে হবে। তাই সে বলল, জমিদার বাবু, আমার থাকার মধ্যে ওই জমিখানাই আছে। এটি দিয়ে দিলে না খেয়ে মরতে হবে। তাই এ জমি আমি দিতে পারবো না। রামু, কাজটা তুই আমার সঙ্গে ভালো করছিস না, আরেকবার ভেবে দেখ। এই বলে জমিদার সেখান থেকে চলে যায়। রামু তার জমিতে চলে যায়। জমিদারের সঙ্গে রামুর আবার রাস্তায় দেখা হয়। রামুকে দেখে জমিদার বলে, রামু, আমার কথাটা ভেবে দেখেছিস? তাহলে কি ঠিক করলি? আগে জমিদার বাবু, ও জমি আমি দিতে পারবো না। কাজটা তুই ঠিক করলি না। যে জিনিসে আমার নজর পড়ে তা আমি হাসিল করেই ছাড়ি। এর মাসুল তোকে দিতেই হবে। জমিদার সেখান থেকে চলে যায়। রামু তার বাড়ির দিকে যেতে থাকে। রামু হাঁটতে হাঁটতে জমিদারের কথাগুলি মনে মনে ভাবতে থাকে। জমিদার যেমন লোক, তাতে সে তো যে করে হোক ও জমি তার কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেই। কিন্তু
তার তো কিছু করার নাই। যাই হোক, যা হবে তা পরে দেখা যাবে। এইসব ভাবতে ভাবতে রামু বাড়িতে গিয়ে পৌঁছালো। রাত হলো। রাতে রামু শুয়ে পড়লেও চিন্তায় চিন্তায় তার আজ ঘুম আসছিল না। তাই রামু বিছানার উপর উঠে বসে রইল। রামুর ছেলের হঠাৎ ঘুম ভাঙতেই দেখে তার বাবা না ঘুমিয়ে বসে আছে। তাই দেখে সে বলে, বাবা, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা চিন্তায় আছো। এরপর রামু তার ছেলেকে সমস্ত কথা খুলে বলে। এদিকে সকালে রামু শহরে যাবে, ফসলের বীজ আনতে হবে তাকে। তাই তারা ঘুমিয়ে পড়ল। সকাল হলো। রাতে ভালো ঘুম না হওয়ায় ভোরের দিকে রামুর চোখটা একটু লেগে গিয়েছিল। তার যখন ঘুম ভাঙলো তখন সূর্য উঠে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। রামু তাই তাড়াতাড়ি শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেরোনোর সময় তার ছেলেকে বলে গেল, এমনিতেই দেরি হয়ে গেছে, তাই আমার ফিরতে যদি একটু রাত হয় তাহলে কিছু চিন্তা করিস না। আচ্ছা বাবা, তুমিও সাবধানে যেও। গরুগুলোর খেয়াল রাখিস আর জমির ফসলগুলো একটু দেখিস। এই বলে রামু বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে এ খবর জমিদারের একজন লোক গাছের আড়াল থেকে দেখল। সে ভাবল, আচ্ছা, এই ব্যাপার, জমিদারকে এক্ষুনি সব জানাতে হবে। সে তখনই জমিদারকে গিয়ে সব কথা বলে দিল। এই সুযোগ পেয়ে জমিদার ঠিক করে রামুর সমস্ত ফসল নষ্ট করে দিতে হবে, তাহলেই রামু আর খাজনা দিতে পারবে না। আর খাজনা দিতে না পারায় রামুর জমিটি জমিদারের হাতে চলে যাবে। এদিকে বেলা ফুরিয়ে সন্ধে হলো। রামু তখনও বাড়ি ফেরেনি। রামুর ছেলে খাটের উপর বসে জানালা দিয়ে অন্ধকারের মধ্যে তার বাবার আসার রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। কখন তার বাবা বাড়িতে ফিরে আসবে, এই সব যখন সে চিন্তা করছে তখন হঠাৎ করেই সে দেখতে পায় অন্ধকারের মধ্যে কিছুটা দূরে একটা আলো জ্বলে উঠল। তারপর ধীরে ধীরে সেই আগুন বাড়তে থাকে আর আশেপাশে কিছু লোকজনকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখতে পেয়ে রামুর ছেলে ছুটে বাইরে বেরিয়ে আসে। সে তাদের জমির কাছে এসে দেখে জমিদার ও তার লোকজন মশাল নিয়ে দাঁড়িয়ে আছে আর তাদের জমির সমস্ত পাকা ফসলগুলি দাও দাও করে আগুনে জ্বলছে। রামুর এই ছোট্ট ছেলের বুঝতে অসুবিধা হয় না ঠিক কি ঘটেছে। এদিকে এত আগুন দেখে তাদের গরুটিও সেখানে এসে দাঁড়িয়েছে। হঠাৎ করে এই পরিস্থিতিতে রামুর ছেলেকে দেখতে পেয়ে জমিদার সহ সবাই অত্যন্ত ঘাবড়ে যায়। তারপর হঠাৎ করেই রামুর ছেলের মাথার উপর সজোরে লাঠির আঘাত পড়ে। সঙ্গে সঙ্গে রামুর ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। গরুটিও এই ঘটনা দেখতে পেয়ে তাদের দিকে তেড়ে আসলে গরুটির গায়েও তারা আগুন ধরিয়ে দেয়। গরুটি আগুনের জ্বালা সহ্য করতে না পেরে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে কোথায় যেন চলে যায়। জমিদার ও তার লোকজন এবার ঠিক করে রামুর ছেলের মৃত শরীরটা মাটি চাপা দিয়ে দেবে, তাহলে আর কেউ বুঝতে পারবে না কি হয়েছে। এদিকে হয়েছে কি, রামু তখন শহর থেকে বাড়ির পথে ফিরছিল। দূর থেকে দাও দাও করে আগুন জ্বলতে দেখে রামু দৌড়ে তার জমির কাছে আসে। সেখানে এসে জমিদার ও তার লোকজনকে দেখে সমস্ত কিছু রামু বুঝতে পারে। হঠাৎ তার নজর পড়ে
জমির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার ছেলেটি। ছেলের মৃত শরীরটা দেখে রামু বুঝতে পারে এরাই তার ছেলেকে মেরেছে। সেটা দেখে রামু দুঃখে কষ্টে রাগে বলতে থাকে, আমার এই ছোট্ট ছেলেটা কি করেছিল যে তোরা ওকেও ছাড়লি না? আমি কালই তোদের পুলিশে দেব, আর এখনই গ্রামের সবাইকে সমস্ত কিছু জানিয়ে দেব। রামুর এই কথা শুনে জমিদার আর তার সঙ্গে থাকা লোকজন অত্যন্ত ভয় পেয়ে যায়। আর কিছু বোঝার আগেই রামুর মাথায়ও সজোরে লাঠির আঘাত পড়ে। রামুর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সবাই মিলে রামু ও তার ছেলেকে জমির মধ্যেই মাটিতে পুঁতে দিয়ে তার উপর রামুর জমিতে পড়ে থাকা কাকতাড়ুয়া পুঁতে দিয়ে চলে যায়। এভাবেই রাতের অন্ধকারে দুটি তাজা প্রাণ হারিয়ে যায়, যা ঘুণাক্ষরেও কেউ জানতে পারে না। এরপরেই দেখা যায় রামুর জমিতে থাকা কাকতাড়ুয়াটা যেন প্রাণ ফিরে পায়। আরো খুড়ো, একটা কথা শুনেছো? কয়েকদিন ধরে নাকি রামু আর তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু কি তাই নাকি, ওর গরুটাও নাই, তার উপর ওর জমির ফসলগুলো কিভাবে পড়ে গেছে। গ্রামে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কাল রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলাম। একটু রাতও হয়ে গিয়েছিল ফিরতে, তাই বড় রাস্তা দিয়ে না এসে মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। তাছাড়া আকাশে মেঘও করেছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি হবে। আমি যখন রামুর জমির কাছাকাছি আসি তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই রামুর জমির কোণে যে চালাঘরটা আছে সেখানে গিয়ে তাড়াতাড়ি গিয়ে দাঁড়াই। হঠাৎ করেই আমার চোখ পড়ে রামুর জমির দিকে। সেদিকে তাকিয়ে দেখি দুটি লাল লাল আলো জ্বলছে। প্রথমটায় অতটা কিছু মনে করিনি, এরপর দেখলাম আলোগুলো যেন আমার দিকে এগিয়ে আসছে। এমন সময় বিদ্যুতের ঝলকানির আলোতে দেখি একটা কাকতাড়ুয়া দিব্যি জমি দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তার চোখগুলো যেন আগুনের গোলার মতো জল করছে। সেই আলোই আমার চোখে পড়েছিল। এই দৃশ্য দেখে আমি তো বৃষ্টির মধ্যেই প্রাণ নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসি। ধীরে ধীরে গ্রামের সকলের মধ্যেই এইসব রটনা হয়ে যায়। রাতের বেলায় এই রাস্তা দিয়ে লোকজন যাওয়া একেবারে বন্ধ হয়ে যায়। একদিন জমিদার ও তার লোকজন জমিদারির কাজে শহরে গিয়েছিল। ট্রেন লেট থাকায় তারা যখন স্টেশনে এসে পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছে। তাই কোনো গাড়ি ঘোড়াও পেল না। অগত্যা তারা হেঁটেই বাড়ি ফিরছিল। রাত হয়ে যাওয়ায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরতে মাঠের রাস্তা দিয়ে আসছিল। তারা যখন রামুর জমির পাশ দিয়ে বাড়ি ফিরছিল তখন তাদের হঠাৎ করেই নজর পড়ে রামুর জমিতে কে যেন হেঁটে বেড়াচ্ছে। তারা ভালো করে লক্ষ্য করে দেখে রামুর জমিতে থাকা সেই কাকতাড়ুয়াটা যেন একটু একটু করে তাদের দিকে এগিয়ে আসছে। কাকতাড়ুয়ার চোখ দুটি থেকে যেন রাগের আগুন জ্বলজ্বল করছে। এটা দেখে গতির সুবিধার নয় ভেবে যখন তারা এগোতে যাবে তখন দেখে রাস্তার উপর একটা বীভৎস চেহারা গরু তাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। তার সারা শরীরে আগুন জ্বলছে। এই রকম একটা ঘটনার সম্মুখীন হয়ে জমিদার ও তার লোকজন অত্যন্ত ভয় পেয়ে বলে ওঠে, কে 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 তোরা, কি চাস আমার কাছে? তখন কাকতাড়ুয়াটা
কাছে এসে অট্ট হাসি দিয়ে বলে ওঠে, আমি তোদের প্রাণ নিয়ে আমার ছেলে ও আমার সমস্ত সংসার নষ্ট হলাম প্রতিশোধ নিতে চাই। এবার চিনতে পারছিস শয়তান? রামু, রামু তুই আমাকে ছেড়ে দে, রামু আমাকে। এই বলতে বলতে গরুটি এসে জমিদারের সঙ্গে থাকা লোক দুটির পেটে সিং ঢুকিয়ে দেয় ও কাকতাড়ুয়াটা লাফ দিয়ে এসে জমিদারের পেটের মধ্যে গেঁথে যায়। আর সঙ্গে সঙ্গে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিকে অট্টহাসির শব্দ ফেটে পড়ে। এই সমস্ত ঘটনাই রাস্তা দিয়ে যাওয়ার সময় চালা ঘরটিতে দাঁড়িয়ে থেকে একজন দেখছিল। সে সমস্ত কিছু দেখে মূর্তির মতো সেখানে দাঁড়িয়েছিল। সমস্ত ঘটনা দেখে সেখান থেকে দৌড়ে পালানোর মতো ক্ষমতা তার শরীরে তখন ছিল না। এমন সময় কাকতাড়ুয়াটা তার দিকে এসে বলে ওঠে, ভয় পাস না আমাকে, আমি রামু। জমিদার আমাদের জমিতে আগুন হয়ে আমাদের সবাইকে খুন করে, আমার জমিতে আগুন ধরে দেয়। এই কথা শুনে গ্রামের সেই লোকটি এবার একটু সাহস পায়। আর আমাকে ও আমার ছেলেকে নিয়ে দিয়ে ওই জমিতে পুঁতিয়ে দেয়, আমার গরুটির গায়ে আগুন ধরিয়ে দেয়। আজ আমি প্রতিশোধ নিতে পেরেছি। আমাদের লাশগুলো ওই জমিতে পোতা আছে, গ্রামের লোকজন মিলে সেগুলোকে পুড়িয়ে দিস, তাহলেই আমার তো শান্তি পেয়ে যাবে। এরপরেই সেই কাকতাড়ুয়াটি মাটিতে পড়ে যায় আর সেখান থেকে একটা সাদা ধোঁয়া বাতাসে মিশে যায়।